আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে মানবতার কল্যাণ ও দেশের শান্তি কামনা। টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লির জমায়েত। সুচিকিৎসা ও স্থায়ী পুনর্বাসন দাবিতে শ্যামলীতে জুলাই আন্দোলনে আহতদের সড়ক অবরোধ। মিরপুর রোডে যানজটে ভোগান্তি। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় সহ 7 দফা দাবিতে তিতুমির কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। অনশনরত 3 জনের অবস্থা আশঙ্কাজনক। লিবিয়ায় ভূমধ্যসাগরের তীর থেকে 20 অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার। বেশিরভাগই বাংলাদেশি বলে রেড ক্রিসেন্টের ধারণা। বন্যপ্রাণী সংরক্ষণের জাতীয় বাজেটে বরাদ্দ বাড়ানোর বিকল্প নেই মনে করেন বিশেষজ্ঞরা। উচ্চতর গবেষণা ও আইন প্রয়োগে গুরুত্ব আরোপ। এবং বিপিএল এ প্লে অফে 4 দল চূড়ান্ত। সোমবার এলিমেন্টারি রংপুরের প্রতিপক্ষ খুলনা ও প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে বরিশাল চিটাগং। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। টঙ্গীর তুরাগ তীরে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জামায়াতের আখেরি মোনাজাতে বিশ্ব মানবতার কল্যাণ এবং দেশের শান্তি কামনা করেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। মঈন হোসেন এবং রাসেল জামাদারের ভিডিওচিত্রে চকন মালিথার রিপোর্ট। সুবে সাদিকের সময় সামিয়ানার নিচে দাঁড়িয়ে ফজরের নামাজ আদায় করেন লাখ লাখ মুসল্লি। এরপর থেকেই মুসল্লিদের অপেক্ষা আখেরি মোনাজাতের। মাইকে চলছে বয়ানের আওয়াজ। আল্লাহর করুণা লাভের আশায় ছুটে আসার এই ব্যাকুলতা ধর্মপ্রাণ মুসল্লিদের। সকাল 8:30টার দিকে ভারতের মৌলানা ইব্রাহিম দেওলা উর্দুতে নসিহতমূলক সমাপনী বয়ান শুরু করেন। বয়ানের তর্জমা করেন তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বী মৌলানা মোহাম্মদ জুবায়ের। 40 মিনিটের বয়ানে দুনিয়া এবং আখেরাত নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেন তারা। সকাল 9:10 মুসল্লিদের মোনাজাতের জন্য প্রস্তুত হতে বলেন মৌলানা জুবায়ের। শুরু হয় কাঙ্ক্ষিত সেই মোনাজাত। 3 দিন ধরে ইজতেমায় অংশ নেওয়া দেশ বিদেশের লাখ লাখ মুসল্লিদের সঙ্গে মোনাজাতে অংশ নেন সারা দেশ থেকে আসা মানুষ। প্রথমে আরবি এবং পরে বাংলা মোনাজাতে পাপ মুক্তি আর পরম করুণাময়ের অপার সন্তুষ্টি অর্জনে দুহাত তুলে কান্নায় ভেঙে পড়েন অনেকে। 25 মিনিটের মোনাজাতে মৌলানা জুবায়েরও কান্না জড়িত কণ্ঠে বারবার ক্ষমা চান মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দেশ এবং বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করেন সবাই। সোমবার থেকে আবার শুরু হচ্ছে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে লাখ লাখ মুসল্লি ফিরে যাচ্ছেন মানুষকে আল্লাহর রাস্তায় দাওয়াত দেওয়ার উদ্দেশ্য নিয়ে। কারণ তারা মনে করেন দাওয়াত ছাড়া কোনো আমলই পূর্ণ হয় না। চকর মালিথা, চ্যানেল আই, বিশ্ব ইজতেমা, টঙ্গী। আখেরি মোনাজাতের পর বাড়ি ফিরছেন বিশ্ব ইজতেমায় যাওয়া মুসল্লিরা। বাস, ট্রেন, পিকআপ সহ বিভিন্ন যানবাহনে গন্তব্যে পাড়ি দিচ্ছেন তারা। মুসল্লিদের সুবিধার্থে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে প্রশাসন। তবে লাখো মুসল্লির তুলনায় যানবাহন কম থাকায় অনেকেই হেঁটে এবং ট্রেনের ছাদে চড়ে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন। ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে 7 জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করে রেলওয়ে। ইজতেমা চলাকালে জয়দেবপুর কমিউটার ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন শনিবার বাতিল করে শুক্রবার করা হয়েছে। বাড়তি যাত্রী পরিবহনের জন্য বিশেষ ট্রেন পরিচালনার পাশাপাশি এক্সপ্রেস, কমিউটার এবং লোকাল ট্রেনগুলোতে অতিরিক্ত বগি সংযোজন করা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি আন্তনগর ট্রেন টঙ্গী রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি করবে।
সুচিকিৎসা, স্থায়ী পুনর্বাসন এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে রাজধানীর শ্যামলীতে শিশু মেলা মোড় ও আশপাশের সড়ক অবরোধ করেছেন জুলাই অভ্যুত্থানে আহতরা। এতে সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ থাকায় সৃষ্টি হয়েছে যানজট। এ নিয়ে জানতে জানাতুল বাকার কেকার সাথে যোগাযোগ করছি। কেকা, আপনি তো শ্যামলীতে অবস্থান করছেন, তো জুলাই অভ্যুত্থানে আহতদের সড়ক অবরোধের কারণে শ্যামলী এলাকার বর্তমান অবস্থা কি দেখছেন, আর এই দাবিগুলো নিয়ে সরকারের পক্ষ থেকে কি কোনো উদ্যোগ এসেছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ দিদিতা। আজকে সকাল 11টা থেকে কিন্তু এই মিরপুর কল্যাণপুর যে রোডটা, এবং খুবই যদি সুনির্দিষ্টভাবে বলি শিশু মেলার সামনের প্রধান সড়ক, এই সড়কটা হচ্ছে আপনার পুরো এমন একটা ব্যস্ততম সড়ক, যে সড়কের দুপাশে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। মাঝখানে এই আন্দোলনে আহত যে শিক্ষার্থী বা ছাত্র তারা অবস্থান নিয়েছে এবং তাদের দাবি, তারা বলতে চাচ্ছে যে তাদের চিকিৎসা ঠিক মতো হচ্ছে না এবং ফ্যাসিবাদী সরকার এবং বিশেষ করে যারা পলাতক আছে তাদের কারো বিচার হচ্ছে না। তো তাদের আসলে মুখপাত্র কেউ যে খুব সুনির্দিষ্টভাবে আছে তেমনটা না, এরা বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে তারা গণমাধ্যমের সাথে কথা বলছে এবং তাদের দাবি দাওয়াগুলো উপস্থাপন করার চেষ্টা করছে। এর মধ্যে 3টা দাবির মধ্যে অন্যতম যে কেউ সরকারের তরফে এসে তাদের দাবিগুলো শুনুক এবং তারা লিখিত আশ্বাস যাচ্ছে। এবং আপনি এখানে যদি দেখেন আসলে একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। দীর্ঘ 3-4 ঘন্টা ধরে দুপাশের মানে বেশ অনেক যানবাহন আটকে পড়ে আছে এবং দূর দূরান্ত থেকে যারা আসছে তারা বাধ্য হয়ে সিএনজি বা অন্য কোনো যানবাহনে থাকলে তারা নেমে হেঁটে যাবার চেষ্টা করছে। তারা অনেকেই পথচারীরা কিন্তু এই জুলাই আন্দোলনে যে আহত তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছে, পাশাপাশি এটাও বলছে যে সরকার কিন্তু জনমানুষের এত ভোগান্তির কথা বিবেচনা করে হলেও ঘটনাস্থলে কোনো প্রতিনিধি দলকে পাঠানো উচিত এবং তাদের কথা শুনিয়ে তাদের সমাধানটা কিভাবে করা যায় সেটা নিয়ে মনোযোগী হবে। এতে মানুষ যে পথ চলতি মানুষ যে দীর্ঘ 3-4 ঘন্টা ভোগান্তির শিকার হচ্ছে, সেই ভোগান্তি থেকে সাধারণ মানুষ কিছুটা রিলিফ পাবে। এখানে আমরা অনেককে দেখেছি, মূলত চক্ষু হাসপাতাল এবং পঙ্গু হাসপাতালে যারা চিকিৎসাধীন ছিল, এরকম অনেক আহত, তারা কেউ হুইল চেয়ারে এসছে, কেউ অন্যের সহায়তায় এসে রাস্তার উপর অবস্থান করেছে এবং তারা কিন্তু বিভিন্নভাবে বলার চেষ্টা করছে তাদের দাবিগুলো কি। আরেকটি কথা জানিয়ে রাখি, এই রোডটা কিন্তু এতটা গুরুত্বপূর্ণ একটি সড়ক। আপনি জানেন যে মহাখালী মিরপুর কল্যাণপুর একটা মূল টার্নিং পয়েন্ট এবং পঙ্গু হাসপাতালের অপোজিটে যে শিশু মেলা রয়েছে, সেই শিশু মেলার সাথে কিন্তু প্রায় বড় 4-5টা পয়েন্ট এক হয়েছে। আচ্ছা, চারদিক থেকে কিন্তু যানজট সৃষ্টি হয়েছে। হ্যাঁ, আমরা দেখতেও পাচ্ছি যানজটের সৃষ্টি হয়েছে। ঠিক আছে কেকা, ধন্যবাদ আপনাকে। বর্ষার আগে পর্যায়ক্রমে রাজধানীর 19টি খালে পানির প্রবাহ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। রাজধানী মিরপুর 13 নম্বরে বাউনিয়া খালের মাধ্যমে ডিএনসিসি ও ডিএসসিসির আওতাধীন 6টি খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রথম ধাপে ঢাকা উত্তরের 4টি এবং ঢাকা দক্ষিণের 2টি খালের সংস্কার কার্যক্রম উদ্বোধন করা হয়। পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংস্থাগুলোর সমন্বয়ে এই কার্যক্রম শুরু হয়েছে। পরিবেশ উপদেষ্টা জানান, স্থানীয় পর্যায়ে কমিটির মাধ্যমে খাল দখল, দূষণ রোধে কাজ শুরু হবে। সেই সাথে ব্যাপক সবুজায়নের কথা বলেছেন নীতি নির্ধারকরা। অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। খালগুলো হবে প্রাণ কেন্দ্র, খালে প্রাণ থাকবে। এই খালে তো মশা ছাড়া আর কিছু নাই। এখন এই খালে যদি প্রাণ ফিরিয়ে আনতে হয়, আশেপাশের বাসায় যারা আছেন তাদের বর্জ্যগুলো ফেলা ব্যবস্থা করতে হবে। আমরা চাচ্ছি যে খালের পাড়গুলোতে সবুজ ফিরিয়ে আনতে পারি কিনা আমরা, আর খালের মধ্যে একটু মাছ আনা যায় কিনা। এই খালে তো সম্ভবই না, চোখেই দেখা যাচ্ছে। তো সেটা আমরা কেমন করে ফিরিয়ে আনবো, খালকে কেমন করে আমরা প্রাণ ফিরিয়ে দেব, সে চেষ্টাটা আমরা করব। সরকার ড্রেজিং করে দেবে, কিন্তু আপনার যদি পরিত্যক্ত খাটটা আপনি গিয়ে, টেবিলটা আপনি গিয়ে খালের মধ্যে ফেলে দেন, সরকার কয়বার খনন করবে? কাজে আপনাকে দায়িত্ব নিতে হবে। অধিকারের জায়গা থেকে অধিকারও চর্চা করবেন, দায়িত্বের জায়গা থেকে দায়িত্বও পালন করবেন।
রাজধানীর সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ অনশন করেছেন শিক্ষার্থীরা। তবে ইজতেমার জন্য মহাখালীর মূল সড়ক ও রেলপথ অবরোধ না করার কথা জানিয়েছেন তারা। এছাড়া অনশনরতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলছেন চিকিৎসক। মহাখালীতে আছেন শহীদুল্লাহ রাজু, যোগাযোগ করছি তার সাথে। রাজু, তিতুমির কলেজের শিক্ষার্থীদের কি কর্মসূচি রয়েছে আপনি কি জানতে পেরেছেন? আমাদেরকে জানাবেন। রিদিতা, সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে শিক্ষার্থীরা কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করেই যাচ্ছে। গত 5 দিন ধরে এখানে বিশ্ববিদ্যালয়ের তিতুমির কলেজের সামনের সড়কে তারা অবস্থান নিয়ে অনশন করছে। আজকে 12 জন এই মুহূর্তে অনশনে আছে, তার মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। এই যে মহাখালী থেকে গুলশানের যে লিংক রোড, আজকে এই রোডটা তারা অবরোধ করেছে এবং শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছে যে এরপরে তারা যে ঢাকা উত্তর সিটির গুলশান 1 সহ উত্তর সিটির কিছু সড়ক তারা অবরোধ করবেন। তবে বিশ্ব ইজতেমা থাকায় মুসল্লিদের সুবিধার্থে তারা যে মহাখালী উত্তরার মূল সড়ক, সে সড়কটি এবং রেলপথ আজকে অবরোধ করবে না বলে জানিয়েছেন। এবং শিক্ষার্থীরা জানিয়েছেন যে তাদের যে 7 দফা দাবি, সেই 7 দফার দাবি যেন দ্রুত মেনে নেওয়া হয়। এবং এই 7 দফার মধ্যে প্রধান দফা হলো তিতুমির সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া এবং এই একাডেমিক ক্যালেন্ডার থেকে শিক্ষার্থীর ভর্তির ব্যবস্থা করা সহ তারা 7 দফা দাবি জানিয়েছেন। এবং তারা জানিয়েছেন যে এই 7 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবেন। আরেকটা বিষয় তারা জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয়, দেশে অনেকগুলো বিশ্ববিদ্যালয় হলেও সমস্যা হতে পারে এবং বিশ্ববিদ্যালয় সরকারি কলেজ, তিতুমির সরকারি কলেজ বিশ্ববিদ্যালয় হলে তারা একাডেমিকভাবে অনেক সুবিধা পাবেন এবং শিক্ষার মানও উন্নয়ন হবে। এজন্য সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন যাতে তিতুমির কলেজটিকে দ্রুত বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয় এবং সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে আলাপ আলোচনা সহ যোগাযোগ করা হয় এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালাবে। এবং বলছে যে আজকে যেহেতু বিশ্ব ইজতেমার জন্য মহাখালীর মূল সড়ক এবং রেলপথ অবরোধ করেনি, এরপরে তারা আরও হয়তোবা কঠোর কর্মসূচিতে যাবে। রিদিতা, রাজু, ধন্যবাদ আপনাকে। বান্দরবানের লামা সরই ইউনিয়নের কমলাবাগান এলাকা থেকে 7 শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে অস্ত্রধারীরা। শনিবার গভীর রাতে তামাক ক্ষেতের খামার বাড়ি থেকে অস্ত্রের মুখে শ্রমিকদের অপহরণ করে গহীন জঙ্গলের দিকে নিয়ে যায় তারা। সরই ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস জানান, স্থানীয় পাহাড়ি চাঁদাবাজ সংগঠন ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্যরা 7 তামাক শ্রমিককে অপহরণ করেছে। গত সপ্তাহে সন্ত্রাসীরা লামা সদর এলাকা থেকে 9 শ্রমিককে অপহরণ করে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সরই পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর ইনচার্জ আতিকুর রহমান। লিবিয়ায় ভূমধ্যসাগরের তীর থেকে 20 অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাদের বেশিরভাগই বাংলাদেশি নাগরিক, তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এসব তথ্য জানিয়েছে। লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের ব্রেগা তীর থেকে গত 2 দিনে এসব মরদেহ উদ্ধার করা হয় বলে দূতাবাস বিভিন্ন সূত্রে জানতে পেরেছে। অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার পর মরদেহগুলো ব্রেগা তীরে ভেসে আসে বলে স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষের ধারণা। উদ্ধার হওয়া মরদেহের মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার আশঙ্কার কথা বিভিন্ন সূত্রে জানা গেলেও এখনো নিশ্চিত হতে পারেনি দূতাবাস। বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করছে। শনিবার দূতাবাসের পক্ষ থেকে জানানো হয় তারা কোন দেশের নাগরিক এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে স্থানীয় রেড ক্রিসেন্টের ধারণা তারা সবাই বাংলাদেশের নাগরিক। পরিচয় শনাক্ত না হয় মরদেহগুলো ব্রেগা থেকে 40 কিলোমিটার দূরে আজ দাদিয়ার একটি স্থানে সমাহিত করা হয়েছে। দূতাবাসের নিম্নোক্ত দাপ্তরিক মোবাইল নম্বরে যোগাযোগ করে তথ্য জানা যাবে। নম্বর দুটো হলো +218 916 994 202 এবং +218 916 994 207। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা, মেক্সিকো ও চীন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, মেক্সিকার প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। চীনের দিক থেকেও পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা এনেছেন। শনিবার শুল্ক আরোপ সংক্রান্ত 3টি পৃথক নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। এই আদেশ মঙ্গলবার থেকে কার্যকর হবে। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে 25% শুল্ক আরোপের আদেশ দিয়েছেন। এছাড়া চীনের পণ্য আমদানিতে 10% শুল্ক আরোপের আদেশ দিয়েছেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপে ফুঁসে উঠেছে ওই সব দেশ, ঘোষণা দিয়েছে পাল্টা ব্যবস্থা নেওয়ার। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো 155 বিলিয়ন মার্কিন ডলারের পণ্যের ওপর 25% পাল্টা শুল্ক ঘোষণা করেছেন। সেই সাথে কানাডার প্রধানমন্ত্রী কানাডিয়ান পণ্য কিনতে তার দেশের নাগরিকদের প্রতি বিশেষ আহ্বান জানান। অবকাশ কিংবা ভ্রমণের জন্য কানাডিয়ান বিভিন্ন দর্শনীয় স্থানকে বেছে নেওয়ারও আহ্বান রয়েছে ট্রুডোর। Tariffs against Canada will put your jobs at risk, potentially shutting down American auto assembly plants and other manufacturing facilities. They will raise costs for you, including food at the grocery stores and gas at the pump. মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম বলেছেন, যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে তার দেশ। শুল্ক আরোপ সহ নিজস্ব অন্যান্য পদক্ষেপের মাধ্যমে এই পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পদক্ষেপ বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মনীতির গুরুতর লঙ্ঘন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে ভাষার মাস ফেব্রুয়ারি। নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস তুলে ধরার পাশাপাশি এর স্মৃতি ধরে রাখতে দেশের বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে নানান গবেষণা কেন্দ্র ও জাদুঘর। ভাষা আন্দোলন সংক্রান্ত বিভিন্ন দুর্লভ ছবি ও জিনিসপত্র রাখা হয়েছে রাজধানী ধানমন্ডিতে ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘরে। মনির হোসেন মনুর ভিডিওচিত্র, রিয়াজ ইসলামের রিপোর্ট। বায়ান্নর ভাষা আন্দোলন বাঙালি জাতির সংগ্রামী চেতনার মহাকাব্য। এর সফল পরিণতিতে যে ভাষা সৈনিকদের নাম ইতিহাসের পাতায় উজ্জ্বল, তাদের মধ্যে অন্যতম সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কাজী গোলাম মাহবুব। 2005 সালে ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠা করেন দেশের প্রথম বেসরকারি ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘর। জাদুঘরটিতে স্তরে স্তরে সাজানো রয়েছে ছবি, বই, ভাষা সৈনিকদের ব্যবহৃত অনেক দুর্লভ জিনিসপত্র। ভাষা সৈনিকদের বাড়ি বাড়ি গিয়ে স্মারকগুলো সংগ্রহ করা হয়েছে বলে জানান কাজী গোলাম মাহবুবের স্ত্রী পিয়ারি মাহবুব। অনেক ভাষা সৈনিক আছে, প্রত্যেকের বাসায় আমি যেতাম, যে ওখান থেকে কালেকশন করতাম। স্মরণলিপি ছিল, বিশেষ করে পত্রিকা ছিল তখনকার দিনে, ইল হেলাল পত্রিকা, তারপরে তোমার সংবাদ পত্রিকা, এগুলি ছিল, এগুলি আমরা কালেকশন করছি। এবং একটা সনদ ছিল, খুব ইম্পর্টেন্ট সনদ, ওইটাও নিয়েছি। কর্তৃপক্ষ বলছে জায়গার অভাবে সংগৃহীত দুর্লভ জিনিসপত্র সাজিয়ে রাখা যাচ্ছে না। আমাদের এত জিনিসপত্র, এখানে অনেক কিছু সংরক্ষণ করা হয়েছে। এখন যদি আমরা একটা জায়গা পেতাম সরকারের থেকে, তাহলে এই জিনিসগুলি যদি ওখানে দিতে পারতাম, তাহলে আপনার ধরেন জিনিসটা আরো বড় করা যেত। ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘরটি রক্ষণাবেক্ষণে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দরকার বলে জানান সংশ্লিষ্টরা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য প্রসঙ্গ। বন্যপ্রাণী সংরক্ষণে উচ্চতর গবেষণা, সমন্বিত উদ্যোগ এবং আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জাতীয় বাজেটে এই খাতে বরাদ্দ বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন পরিবেশবাদীরা। রাজধানী বন অধিদপ্তরে দেশে প্রথমবারের মতো আয়োজিত বিশ্ব মেছো বিড়াল দিবসের আলোচনায় বক্তারা পরিবেশ, প্রতিবেশ তথা নিজেদের অস্তিত্ব রক্ষায় বন্যপ্রাণী সংরক্ষণ ও বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের বাধ্যবাধকতা তুলে ধরেন। দিবসটির প্রতিপাদ্য, জনগণ যদি হয় সচেতন, মেছো বিড়াল হবে সংরক্ষণ। আলিমাল রাজের রিপোর্ট। আবহমান বাংলার বিল, গ্রামীণ ঝোপঝাড়, অগভীর জলাভূমি ও পাহাড়ি ছড়ায় মেছো বিড়ালের দেখা মেলে। পরিবেশ প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রাণীটির অসামান্য অবদান থাকলেও বাসস্থান সংকুচিত হওয়া ও মানুষের অসচেতনতায় প্রকৃতিতে বিপন্ন অবস্থায় প্রাণীটি। রাজধানীতে মেছো বিড়াল দিবসের আলোচনায় বিশ্বজুড়ে সংকটাপন্ন এই প্রাণী সংরক্ষণে জলাভূমি সংরক্ষণের পাশাপাশি
সার্বিক সচেতনতায় জোর দেন বক্তারা। মেছো বিড়ালকে বাঘের মতো তাদের আকৃতি কিংবা তাদের স্পট থাকার কারণে অনেকে চিতাবাঘ কিংবা মেছো বাঘ বলেন, এবং এই মেছো বাঘ নামটি তার জন্য কাল হয়ে দাঁড়ায়। মেছো বিড়ালের হটস্পটগুলো আইডেন্টিফাই করা, অর্থাৎ দেশের কোন জায়গাগুলোতে মেছো বিড়ালগুলো বেশি আছে এবং যে জায়গাগুলোতে মানুষের সাথে দ্বন্দ্ব বেশি সেই জায়গাগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি, যাতে আগামী দিনে আমরা এই ব্যবস্থাপনার দিকে যেতে পারি। গ্রে হেডেড ফিশিং ইগল আছে, মাছ খেকো অন্য যে প্রাণী আছে তাদের সংখ্যা বাড়তে শুরু করে। যে বিষয়টির উপরে কোনো গবেষণাকে আমি দেখিনি জোর দেওয়া হয়েছে। এটি একটি বিষয় যেটি ভবিষ্যতে যারা গবেষণা করবেন তাদেরকে মানে একেবারেই খেয়াল রাখতে হবে। প্রাণীটিকে বাঁচিয়ে রাখার জন্য, এই প্রাণীটিকে প্রকৃতিতে টিকিয়ে রাখার জন্য আমার কমিউনিটিকে ইনভলভ করে, আমার স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে ইনভলভ করে, সাধারণ মানুষের স্কুল কলেজের ছেলেদেরকে ইনভলভ করেই কিন্তু আমার একমাত্র উপায় হচ্ছে এই বন্যপ্রাণীগুলো কিভাবে বাঁচিয়ে রাখা যায়। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থাগুলোর সংগঠন IUCN-এর লাল তালিকায় থাকা মেছো বিড়াল সংরক্ষণে গবেষণা ও আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জাতীয় বাজেটে বরাদ্দ বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন বিশিষ্টজনরা। বন্যপ্রাণী রেস্কিউ করার জন্য টিম গঠন হয়েছে, যদিও সেটার মধ্যে পর্যাপ্ত তার একটি জায়গা আছে, সে যথেষ্ট নয়, সেই সক্ষমতাটুকু হয়নি, তবে সরকার কাজ করছে। এমন একটি প্রাণী যে প্রাণীটা নিয়ে কিন্তু খুব বেশি আমরা আলোচনা করি না এবং আমরা এটা নিয়ে কিন্তু সেভাবে সচেতনও না। যেই মেছো বিড়ালগুলো উদ্ধার হচ্ছে তাদের ট্রিটমেন্টের ব্যাপারে আমার মনে হয় ওই জায়গাটাও কিন্তু জোর দেওয়া দরকার। এখানে কিন্তু বন বিভাগের জন্য বলি, পরিবেশের জন্য বলি, তেমন কিন্তু বাজেট নেই, এবং যেই বাজেট থাকে সেই বাজেট কিন্তু প্রতি বছরই দেখি বাজেট কমে যাচ্ছে। যেই প্রাণীগুলো আমাদের নানাভাবে উপকার করছে সেই প্রাণীগুলোকে রক্ষা করার ব্যাপারে আমাদের সবার হাত এক করি। যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে এই দিবসটি আমরা এখানে যে পালন করছি এটা কিন্তু শুরু হলো, এবং এই শুরুটা যেন এখানেই শেষ না হয়, আমরা যেন এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমরা যেন সবাই এর সাথে সম্পৃক্ত হই। যে বন্য প্রাণীর বিরুদ্ধে যে নিষ্ঠুরতাটা হয়, যে অপরাধটা হয়, তা সেটা মেছো বিড়াল হোক বা অন্য কিছু হোক, সেইটার ব্যাপারে তারাও যেন এগিয়ে আসেন এবং ডিসি মহোদয়দেরকে অনুশাসন দেওয়া হয়েছে। আমি মনে করি যে এসপি মহোদয়দেরকে নিয়েও এরকম একটা আয়োজন আমরা করে ফেলতে পারি। হাতি মানুষ দ্বন্দ্ব এড়াতে যেমন আমরা কম্পেনসেশন দিই, মেছো বিড়ালকে বাঁচাতে বা অন্য এরকম সকল দ্বন্দ্বের জায়গায় আমরা যেন কম্পেনসেশনের কথাটা ভাবি। অনুষ্ঠানে বন্যপ্রাণী সংরক্ষণ ও সচেতনতা বিষয়ক পোস্টার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। আইন বলছে ফাঁদ পেতে মেছো বিড়াল ধরা, হত্যা, পাচার কিংবা ক্রয় বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ। এই অপরাধে সর্বোচ্চ শাস্তি 2 বছরের কারাদণ্ড অথবা 1 লাখ টাকা জরিমানার বিধান যেমন রয়েছে, তেমনই রয়েছে উভয়দণ্ডের বিধান। আলিমান রাজি, চ্যানেল আই, ঢাকা। নতুন বছরে নড়াইলে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে ট্রাই ফাউন্ডেশন। তীব্র শীতে কম্বল পেয়ে হাসি ফুটেছে জেলার কালিয়া উপজেলার খড়িয়া গ্রামের হতদরিদ্র ছিন্নমূল মানুষের মুখে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোয় স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশনকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিশিষ্টজনেরা। ড্যানিয়েল সুজিত বসুর তথ্য ও ভিডিওচিত্র, আল মকসিদের রিপোর্ট। শীতবস্ত্রের অভাবে শীত মৌসুমে দুর্দশায় পড়তে হয় প্রান্তিক ও হতদরিদ্র জনগোষ্ঠীর মানুষদের। নড়াইলে এমনই প্রায় 200 দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। দীর্ঘ 20 বছরের ধারাবাহিকতায় বিভিন্ন দুর্যোগে অসহায় ও বঞ্চিতদের মাঝে খাদ্য সামগ্রী ও শীতে কম্বল বিতরণ করে আসছে ট্রাই ফাউন্ডেশন। এ ধরনের মানবিক উদ্যোগের জন্য ট্রাই ফাউন্ডেশনের কাজের প্রশংসা করেছে কম্বল নিতে আসা অসহায় মানুষেরা। এই বস্তার দানের মতন দান নাই, তা আল্লাহর কাছে বলি হাজার হাজার আশীর্বাদ দিই যেন এরকম দান বছর বছর করতে পারে। তীব্র শীতে দেশের প্রত্যন্ত অঞ্চলে শীতার্ত ও অসহায় মানুষের পাশে বিত্তশালীদের দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ট্রাই ফাউন্ডেশনের সদস্যরা। আল মুকসিদ, চ্যানেল আই। ফিরে এলাম বিরতির পর।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের উপর মার্কিন বিমান হামলা চালানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, এসব হত্যাকারী গুহায় লুকিয়ে থেকে যুক্তরাষ্ট্র ও মিত্রদের হুমকি দিচ্ছে। বিমান হামলায় গুহাগুলো ধ্বংস করা হয়েছে, সেই সঙ্গে বেসামরিক মানুষদের ক্ষয়ক্ষতি না করেই লুকিয়ে থাকা অনেক সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। আইএস ও অন্য যারা আমেরিকানদের উপর হামলা করতে চাইছে তাদের জন্য স্পষ্ট বার্তা দিয়ে ট্রাম্প বলেন, তাদের খুঁজে বের করে হত্যা করা হবে। কানাডার ক্যালগারিতে প্রচণ্ড তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হিমশীতল আবহাওয়ায় ক্যালগারি ও আশপাশের এলাকায় ঝেঁকে বসেছে তীব্র শীত। স্থানীয় সময় শনিবার থেকে একটানা তুষারপাত হচ্ছে পুরো শহরে। এমন আবহাওয়ায় ইতোমধ্যে কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। তুষারপাতে বাস যোগাযোগ ব্যাহত হয়ে পড়েছে। জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বিশেষ বুলেটিনে সতর্কতার সাথে চলাচলের নির্দেশ দিচ্ছে। নিটল টাটা কৃষি সংবাদ। শীতের সাথে পাল্লা দিয়ে মৌলভীবাজারে বেড়েছে আখের রস ও গুড়ের কদর। আখের তরল গুড় স্থানীয়দের কাছে লালি নামে পরিচিত। এই গুড়ের চাহিদা ব্যাপক, উৎপাদন খরচ কম হওয়ায় লাভবান হচ্ছেন প্রান্তিক চাষিরা। প্রকৃতি সংবাদ। দ্রুতগতিতে চলছে শরীয়তপুরের ফুসফুস খ্যাত পালং খালে প্রবাহ ফেরানোর কার্যক্রম। পালং রক্ষায় জনসম্পৃক্ততা বৃদ্ধিতে এ কাজে যুক্ত হয়েছে জেলা পরিষদ ও শিক্ষার্থীরা। প্রশাসন বলছে, এতে শুধু কাজের গতি বৃদ্ধি পাবে না, নিশ্চিত হবে খালের পরিবেশ পরিচ্ছন্নতাও। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখিরি মোনাজাতে মানবতার কল্যাণ ও দেশের শান্তি কামনা। টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লির জমায়েত। সুচিকিৎসা ও স্থায়ী পুনর্বাসন দাবিতে শ্যামলীতে জুলাই আন্দোলনে আহতদের সড়ক অবরোধ। মিরপুর রোডে যানজটে ভোগান্তি। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় সহ 7 দফা দাবিতে তিতুমির কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। অনশনরত 3 জনের অবস্থা আশঙ্কাজনক। লিবিয়ায় ভূমধ্যসাগরের তীর থেকে 20 অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার। বেশিরভাগই বাংলাদেশি বলে রেড ক্রিসেন্টের ধারণা। বন্যপ্রাণী সংরক্ষণের জাতীয় বাজেটে বরাদ্দ বাড়ানোর বিকল্প নিয়ে মনে করেন বিশেষজ্ঞরা। উচ্চতর গবেষণা ও আইন প্রয়োগে গুরুত্ব আরোপ। এবং বিপিএল প্লে অফে 4 দল চূড়ান্ত। সোমবার এলিমিনেটরে রংপুরের প্রতিপক্ষ খুলনা ও প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে বরিশাল চিটাগং। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।